Hello my students, welcome to my English online class. You know, as for COVID-19 situation, we cannot take part in our real classes. So we are trying to deliver some online classes for you according to the suggestion of our government and higher authority. So please observe the class very carefully and attentively so that you can compensate some of your loss of learning. Please don't worry. Everything will be okay within a very short time, inshallah. Then we will observe and enjoy our real classes, okay? Let's start today's lesson. Today's lesson is take question. আমাদের ক্লাসগুলো ভালো করে বোঝার জন্য আমরা ইংরেজির ক্লাসগুলো বাংলা এবং ইংরেজিতে মিলিয়ে সহজে বোঝার চেষ্টা করব। টেক কোশ্চেন করতে গেলে যে বিষয়গুলো আমাদের আগে জানতে হয় সে বিষয়গুলো হচ্ছে টেক কোশ্চেন কি আগে সেটা জানবো। টেক মানে হচ্ছে জুড়ে দেওয়া। টেক কোশ্চেন হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। আর জুড়ে দেওয়া প্রশ্ন জানার জন্য পরীক্ষায় সঠিক উত্তর লেখার জন্য যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে 24টা অক্সিলারি ভার্বস, যেগুলো টেক কোশ্চেনে সবার আগেই ব্যবহার হয়। এই অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার করে যদি কোনো সেন্টেন্স পাওয়া যায় তাহলে আমরা তার টেক কোশ্চেন তৈরি করার সময় তার সংক্ষিপ্ত আকার ব্যবহার করব, মানে কন্ট্রাক্টেড ফর্ম। যদি সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা হয় অ্যাফার্মেটিভ মুডে, আমরা টেক কোশ্চেন করব নেগেটিভ মুডে। সহজ কথায় অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের হবে নেগেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেনের হবে অ্যাফার্মেটিভ কোশ্চেন। তাহলে চলো আমরা আগে দেখে নেই অক্সিলারি ভার্বগুলো কী কী। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থেকে শুরু করে একবারে ডু, ডাজ, ডিড, একবার 24টা অক্সিলারি ভার্বস আমরা এমনভাবে দেখে রাখবো যাতে কোনো সেন্টেন্স লিখলে আমরা দেখলেই বুঝতে পারি যে এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব ওই সেন্টেন্সের ভিতরে। টেক কোশ্চেন করার প্রথম কৌশলটাই হচ্ছে সেটা খুঁজে বের করা যে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের কোন জায়গায় আছে, কোথায় আছে এবং কিভাবে আছে। আর মনে রাখতে হবে টেক কোশ্চেনে সবসময় আমরা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব। কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে এখানে যে অক্সিলারি ভার্বগুলো দেওয়া আছে যদি এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টেই থেকে থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় এই অক্সিলারি ভার্বটা সেখানে যাবে, প্লাস একটা নট সংক্ষিপ্ত আকারে বসে যাবে। কীভাবে সেটা আমরা একটা দেখি। যেমন আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি, যেমন কুড আছে। যদি কুড কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে এর সাথে একটা নট যোগ করে আমরা টেক কোশ্চেন তৈরি করব। তবে নট বসানোর একটা বিশেষ কৌশল হচ্ছে নটটা থাকবে দূরে, কিন্তু যখন আমরা টেক কোশ্চেন তৈরি করব তখন এই কুডটা ভালো করে মুছে দেব এবং মধ্যে স্পেসটা বন্ধ করে কুডনকে একসাথে লাগিয়ে নেব। যেমন কুডন্ট, মধ্যে স্পেসটাও চলে গেল এবং নটের মধ্যে যে একটা উ ছিল সেটা চলে গিয়ে সেখানে একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে আমরা শব্দটাকে বানিয়ে ফেলছি কুড নট থেকে কুডন্ট। এভাবে এমএস আর থেকে শুরু করে ডিড পর্যন্ত 24টার মধ্যে মাত্র 4টা বাদে 20টারই সংক্ষিপ্ত রূপ গঠনের এই সহজ উপায় আছে। কিন্তু এই টেক কোশ্চেনের মধ্যে 4টা আইটেম আছে, 4টা টার্ম আছে যেগুলো আমরা দেখতে একরকম দেখি কিন্তু তার টেক কোশ্চেন হবে সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা এটার মতন আর দু একটা দেখে নেই, যেমন কুড নট হবে কুডন্ট, উড নট হবে উডন্ট, শুড নট হবে শুডন্ট, এভাবে সবগুলোই হবে, শুধু 4টা হবে ব্যতিক্রম। সেই 4টা ব্যতিক্রম দেখিনি, তারপরে আমরা কাজের মধ্যে ঢুকে যাব।
আমরা মনে রাখতে চেষ্টা করব যে 24টা অক্সিলারি ভার্ব ছিল। সেন্টেন্সটা দেখলে এর মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি নাই, কোনো কোনো সেন্টেন্সে কিন্তু আবার অক্সিলারি ভার্ব ছাড়াও থাকতে পারে। তখন আমরা দেখব কেন অক্সিলারি ভার্ব নেই এবং না থাকলে কি হবে। যা বলছিলাম যে 24টার মধ্যে 4টা অক্সিলারি ভার্ব আছে, আমাদের টেক কোশ্চেন তৈরি করতে হয়। যেমন I am a student, আমরা এক্সাম্পলের মাধ্যমে ওই জিনিসগুলো দেখবো যাতে সহজে বুঝতে পারি। 24টা অক্সিলারি ভার্বের মধ্যে একটা হচ্ছে am, যেটাকে সাধারণত করার কথা ছিল am not, কিন্তু এভাবে করলে এটা হচ্ছে না, এটা হবে হয়তোবা aren't অথবা ain't। আবার লক্ষ্য করে দেখি অক্সিলারি ভার্ব এখানে ছিল am, যেহেতু সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ মুডে সেন্টেন্স স্টেটমেন্ট, তাহলে প্রশ্নটা হবে নেগেটিভ মুডে। তাই অক্সিলারি ভার্বের am এর পরিবর্তে আমরা এখানে আর অথবা ain't বসাইছি। তারপরে সাবজেক্ট ছিল প্রথমে I। ঠিক এইভাবে যখন এখানে প্রনাউন হিসেবে থাকবে, এই শব্দগুলোই অপরিবর্তিতভাবে আবার শেষে সাবজেক্ট হিসেবে বলবে। কিন্তু সেটা যদি আবার কোনো নাউন হয়, যেমন পুরুষবাচক একটা নাম হলে, যেমন রেজা ইজ এ স্টুডেন্ট, এখানে কিন্তু পুরুষবাচক নামের পরিবর্তে শেষে গিয়ে বলবে এবার পুরুষবাচক নাম হলে হবে হি, স্ত্রীবাচক নাম হলে হবে শি। যেমন isn't he, এটাই কিন্তু আমি শুধুমাত্র পুরুষবাচক নামের পরিবর্তে কি হয় সেটা বোঝানোর জন্য এই কথাটা বলছি। আমরা কিন্তু পড়ছিলাম 4টা ব্যতিক্রম, এর মধ্যে একটা ব্যতিক্রম অলরেডি আমরা পড়ে ফেলেছি। এখন আমি এরপরটা দেখছি, দেখো শ্যাল I shall do it, ভালো করে লক্ষ্য করি এই শেল হচ্ছে 24টা অক্সিলারি ভার্বের মধ্যে একটা। সাধারণত হওয়ার কথা ছিল শেল নট, কিন্তু শেল নট হচ্ছে না, এটা যেহেতু ব্যতিক্রম একটা, উত্তরটা হবে শান্ট আই। যেহেতু এটা একটা ব্যতিক্রম, আমরা শুধু অক্সিলারি ভার্বগুলো দেখি। আবার দেখো সবাই, কেন থাকলে হবে এটা খান্ট, আর উইল নট মিলে হবে ওন্ট। তাহলে আমরা দেখে নিলাম ব্যতিক্রম 4টা হচ্ছে এম নট থাকলে আরন্ট, আমরা শুধুমাত্র ব্যতিক্রম টাউনগুলো দেখে নিই। এম নট থাকলে এম নট থাকলে এটা হবে আরন্ট অথবা এইন্ট।
আগে বলছিলাম যে চারটা ব্যতিক্রমে একটা হচ্ছে এম নট, শ্যাল নট, ক্যান নট, উইল নট। শ্যাল নট হবে শান্ট। এই চারটা ব্যতিক্রম মনে রেখে আমরা একটা কোশ্চেন তৈরি করব। এবার দেখি আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। রাজিয়া ইজ এ ফাইটার। এখানে একটা সেন্টেন্স লিখলেও অ্যাফারমেটিভ মুডে, কিন্তু সাবজেক্টটা হচ্ছে একটা স্ত্রীবাচক নাম রাজিয়া। এই কারণে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করার আগে অক্সিলারি ভার্বটা খুঁজে বের করি, লিখলাম ইজ। যেহেতু সেন্টেন্সটা একটা অ্যাফারমেটিভ মুডের সেন্টেন্স, আমরা এখন বানাবো এটাকে নেগেটিভ মুডের একটা কোশ্চেন। তাহলে ইজের সাথে একটা নট সংক্ষিপ্ত আকারে যোগ করব। আর সাবজেক্টে যেহেতু পরিবর্তে আমরা ব্যবহার করব শি। এরপরে ব্যবহার করব বাংলাদেশ। যদিও বস্তুবাচক একটা শব্দ, কিন্তু আমাদের দেশ আমাদের মা। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এখানে ইচ্ছে করলে আমরা ইজন্ট, যেহেতু বাংলাদেশ একটা দেশ, বস্তুবাচক শব্দ আমরা পরিবর্তে ইট বসাতে পারি, অথবা আমরা যদি বিবেচনা করি মাতৃভাষা, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমাদের মা, তাহলে এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি, শিও ব্যবহার করতে পারি। যেমন ইজন্ট শি অথবা ইজন্ট ইট, দুটাই ঠিক হবে। আমরা যা বলছিলাম 24টা অক্সিলারি ভার্বের মধ্যে 4টা কিন্তু ব্যতিক্রম ছিল। এই 4টে ব্যতিক্রমের এক্সাম্পল আমাদের এক্সাম্পলের ভিতরে ঢুকিয়ে আমরা দেখবো আমাদের মনে আছে কিনা। যেমন হি উইল গো দেয়ার। আমরা আগে খুঁজে দেখি এই সেন্টেন্সটার ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নাই। তোমরা ঠিক বুঝেছ, এখানে আছে উইল। উইল যেহেতু একটা অক্সিলারি ভার্ব, আর সেন্টেন্সটা একটা অ্যাফারমেটিভ মুডের সেন্টেন্স, আমরা একবার তো প্রশ্ন তৈরি করবো নেগেটিভ মুডে। উইলের সাথে যদি আমরা নট বসাই, তাহলে উইল নট হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এটা হবে না, হবে কি ওন্ট। এটা ব্যতিক্রম একটা, ব্যতিক্রম 4টার একটা উন্ট। উইলের সাথে নট যোগ করে আমরা বসাইছি উন্ট। যেহেতু এটা একটা প্রোনাউন হি, এর কোনো পরিবর্তন হবে না, শব্দটা যেমন আছে এমনই পিছনে বসে যাবে, উন্ট হি। আরেকটা বিষয়, দি স্টুডেন্টস are attentive। একটু ভালো করে লক্ষ্য করে দেখি, দি স্টুডেন্টস হচ্ছে একটা কমন নাউন, কিন্তু প্লুরাল নাম্বার।
দি স্টুডেন্টস অনেক ব্যক্তি এবং মানুষকে একসাথে বোঝায়, এই কারণে তার পরিবর্তে আমরা প্রোনাউন বসাই দিয়ে হবে দে হিসেবে। অক্সিলারি ভার্ব আছে এখানে আর, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মুডে তাহলে আমরা বানাবো একটা নেগেটিভ কোশ্চেন, তাহলে হবে আরন্ট, আর স্টুডেন্টসের জন্য হবে দে। এতক্ষণ আমরা কয়েকটা সেন্টেন্স দেখলাম, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট কোশ্চেন টেক করলাম আমরা নেগেটিভ মুডে। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সের কীভাবে অ্যাফার্মেটিভ মুডে প্রশ্ন হয়। যা বলছিলাম, এত প্র্যাকটিস করলাম অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের নেগেটিভ কোশ্চেন। এবার দেখবো আমরা অন্য কিছু। দে আর নট স্ট্রং, এখানে যে সেন্টেন্সটা লিখলাম এটা একটা নেগেটিভ মুডের সেন্টেন্স, তোমরা ঠিক ধরতে পেরেছো। এবার দেখো অক্সিলারি ভার্ব আছে আর সাথে একটা নট আছে, তাই এটা একটা নেগেটিভ মুডের সেন্টেন্স। এটাকে এখন আমরা কোশ্চেন টেক বানাইতে হলে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যদি স্টেটমেন্টটা হয় নেগেটিভ মুডে, প্রশ্নটা হবে অ্যাফার্মেটিভ মুডে। অ্যাফার্মেটিভ মুডে প্রশ্ন বানানোর সহজ কৌশলটা হচ্ছে, এখানে অক্সিলারিটা যেমন আছে এমনটাই পিছনে চলে যাব। যেমন আমরা আর লিখলাম, এখানে নট ছিল, যেহেতু নট থাকার কারণে এটা নেগেটিভ মুডের স্টেটমেন্ট, আমরা প্রশ্নটা তৈরি করব অ্যাফার্মেটিভ মুডে। আর সাবজেক্টটা ছিল দে, ইটস এ প্রোনাউন। প্রোনাউন সাবজেক্ট যেমন ছিল এমনটাই সামনে চলে যাবে, কোনো পরিবর্তন হবে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা যে প্রশ্নটা তৈরি করবো তার নিচে একটা দাগ দিয়ে দেবো, তাতে আমরা সহজে বুঝতে পারি আমাদের করা কাজ কোনটা। প্রশ্নে যা ছিল তার বাইরে যে কাজটা আমরা করবো তার নিচে একটা টান দেবো, শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। এই ভুলটা যাতে কেউ না করি যে সঠিক উত্তর লিখলেও যদি প্রশ্নবোধক চিহ্ন না দিই তাহলে কিন্তু টেক কোয়েশ্চেনের মধ্যে সঠিক নাম্বার আমরা পাবো না। যেহেতু এটার নাম হচ্ছে টেক কোয়েশ্চেন, জুড়ে দেওয়া প্রশ্ন, আমরা যদি শব্দটা জুড়ে দিলাম ঠিকই, কিন্তু প্রশ্ন জুড়ে না দেই তখন কিন্তু আর এটা টেক কোয়েশ্চেন হবে না, তখন এটা কী যেন হয়ে যাবে, একটা সঠিক উত্তরটা কিন্তু হবে না। আমরা আবার বলছি, নেগেটিভ স্টেটমেন্টের অ্যাফার্মেটিভ টেক কোয়েশ্চেন আর অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের নেগেটিভ টেক কোয়েশ্চেন হবে। এখন আমরা আর একটা কাজ করি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ম্যান ইজ মোর্টাল, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর ম্যান হচ্ছে এমন একটা শব্দ যেটা দিয়ে পুরো মানব জাতিকে বোঝানো যায়, আবার একবার সিঙ্গেল ব্যক্তিকেও বোঝানো যায়। সিঙ্গেল ব্যক্তির মাধ্যমে পুরো মানব জাতিকে যেহেতু বোঝানো হয়, তাইলে আমরা এটার উত্তরটা লিখতে পারবো ইজন। দেখি আমরা, যেহেতু স্টেটমেন্টটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ মুডের স্টেটমেন্ট, তাহলে আমরা উত্তর লিখবো ইজন হি। আমরা আরও কয়েকটা উদাহরণ ভালো করে, এক্সাম্পল ভালো করে লক্ষ্য করি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে।
আবার বলছি, ট্যাগ কোশ্চেন করার সময় যে বিষয়টা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই সেন্টেন্সের ভিতরে এখানে আগে লেখা অক্সিলারি ভার্বগুলো 24টা অক্সিলারি ভার্ব থেকে কোনো একটা অক্সিলারি ভার্ব থাকতে পারে, আবার অক্সিলারি ভার্ব ছাড়াও কোনো সেন্টেন্স থাকতে পারে। তখন কিভাবে হবে আমরা একটু দেখি। যেমন হি গোজ টু ঢাকা। আমরা একটু লক্ষ্য করে দেখি এই সেন্টেন্সটা যদিও অ্যাফার্মেটিভ মুডে তৈরি করা, কিন্তু এর ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কিন্তু আগের নিয়ম অনুযায়ী এটি করা যাচ্ছে না। এটি একটু নতুন নিয়ম চিন্তা করতে হচ্ছে। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমরা লক্ষ্য করে দেখব। যদি অক্সিলারি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স থাকলে এই সেন্টেন্সগুলো সাধারণত হয় প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় পাস্ট ইনডিফিনিট থাকে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে তাকে করতে হয় ডু অথবা ডাজ দিয়ে, আর পাস্ট ইনডিফিনিট হলে করতে হয় ডিড ব্যবহার করে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের এক্সাম্পলটা এখন করিনি, তারপরে পরেই করবো, তাহলে বুঝতে পারবো। ভালো করে লক্ষ্য করি, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, আমরা খুঁজে বের করব এটিকে প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট। নির্ধারণটা করব আমরা, ভার্ব খুঁজে বের করব। ভার্বটা হচ্ছে গোজ, ভার্বের শেষে যেহেতু ইএস আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু ভার্বের শেষে অথবা ইএস আছে, তাহলে এটা করবো আমরা ডাজ দিয়ে। কি দিয়ে? ডাজ দিয়ে। যেহেতু সেন্টেন্সটা ছিল একটা অ্যাফার্মেটিভ মুডের সেন্টেন্স, তাহলে এটাকে করবো আমরা নেগেটিভ ট্যাগ কোশ্চেন। ডাজ বসাইলাম আর নেগেটিভ বানানোর জন্য একটা সংক্ষেপে নট বসাইলাম, তাহলে হবে ডাজন। আর সাবজেক্টটা যেহেতু একটা প্রোনাউন সাবজেক্টটা যেমন এমনই থাকে, কোনো পরিবর্তন হয় না, তাহলে হবে ডাজন হি। এবার দেখলাম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ ব্যবহার করে কীভাবে টেক কোশ্চেন করতে হয়। এবার দেখবো আমরা কীভাবে ডু ব্যবহার করতে হয়। আমরা একটু লক্ষ্য করে দেখি, দে প্লে ওয়েল। যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখবো এর ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকে, কি বলছিলাম যে হয়তো হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে ভার্ব আছে প্লে, এটা একটা প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আগেরটা করেছিলাম ডাজ দিয়ে, এখন করব ডু দিয়ে, কারণ ভার্বের শেষে এস অথবা ইয়েস নেই। তাহলে হবে ডু দ্বারা। কি দ্বারা? ডু দ্বারা। যেহেতু সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে প্রশ্ন করবো আমরা নেগেটিভ কোশ্চেন। তাহলে ডু এর সাথে একটা নট সংযুক্ত করে বসাবো, তখন হবে ডোন্ট। আর সাবজেক্ট ছিল যেহেতু দে, এটা একটা প্রোনাউন, তাহলে প্রোনাউনের কোনো পরিবর্তন হবে না। ঠিক আমরা লিখলাম ডোন্ট দে। যেহেতু এটার নাম টেক কোশ্চেন, পিছনের প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। আর তার নিচে যদি আমরা একটা টান দিয়ে দেই তাহলে বুঝতে পারবো এটা আমরা কাজ করেছি। যা বলছিলাম, টেক কোশ্চেন করার সময় যে বিষয়টা আগে লক্ষ্য রাখতে হবে, 24টা অক্সিলারি ভার্বের কোনো অক্সিলারি ভার্বের মধ্যে আছে কি নাই। আর যদি থাকে, সেন্টেন্সটা হয় অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে প্রশ্নটা হবে নেগেটিভ প্রশ্ন। আর যদি স্টেটমেন্টটা হয় নেগেটিভ, প্রশ্নটা হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ হাবোধক স্টেটমেন্টের নাবোধক প্রশ্ন এবং নাবোধক স্টেটমেন্টের হাবোধক প্রশ্ন। ঠিক এইভাবে যদি কোনো সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ওই সেন্টেন্সটা হয় হবে প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় পাস্ট ইনডিফিনিট। আমরা ইতিমধ্যেই প্রেজেন্ট ইনডিফিনিটের দুইটা করেছি, যার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমরা এবার একটা করব যার মধ্যে অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এটা একটা
এখন এতক্ষণ যেগুলো করেছি তার চাইতেও অন্যরকম। যেমন he went to India. এখানে এই সেন্টেন্সটা টেক কোশ্চেন বানাতে হলে আমরা প্রথমেই দেখব কোনো অক্সিলারি ভার্ব আছে কি নেই। যেহেতু হি ওয়েন্ট টু ইন্ডিয়া এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা আমরা নির্ধারণ করব হয়তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, না হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা খুঁজে বের করি ভার্বটা কোথায় আছে। ওয়েন্ট হচ্ছে এখানে ভার্ব, ভার্বটা খুঁজে দেখলাম কি ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম, মানে সাবজেক্টের পর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে এটা হয় একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হয় একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, হাবোধক একটা বাক্য, তাহলে প্রশ্নটা হবে একটা নাবোধক বাক্য, মানে নেগেটিভ সেন্টেন্সে একটা টেক কোশ্চেন করব। তাহলে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে করতে হবে ডিড দিয়ে। কি দিয়ে করতে হবে? ডিড দিয়ে। যেহেতু স্টেটমেন্টটা ছিল হাবোধক, কোশ্চেনটা হবে নাবোধক, তাহলে একটা নোট যোগ করব, সেটা অবশ্যই সংক্ষিপ্ত আকারে কন্ট্যাক্টেড ফর্মে। ডিডন, যেহেতু সাবজেক্টটা একটা প্রোনাউন, তাহলে তার কোনো পরিবর্তন হবে না, যেমন সাবজেক্ট আছে এমনটাই হবে। আর মনে করে সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটা টেক কোশ্চেন। এই ভুলটা আমরা অনেকেই করি, উত্তরটা সঠিক লিখি কিন্তু এই চিহ্নটা দিতে ভুলে যায়। তাহলে দুঃখজনক হলেও সত্য যে যেহেতু এটার নাম টেক কোশ্চেন, কথাটা সাথে জুড়ে দিলাম ঠিকই, কিন্তু প্রশ্নটা জুড়ে দিইনি, তাহলে কিন্তু এটা টেক কোশ্চেন থাকলো না। তাহলে টেক কোশ্চেন করতে হলে অবশ্যই উত্তরের পাশাপাশি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর নিচে টান দিলে বুঝতে হবে এই কথাটা আমার উত্তর। আমরা আবার একটা দেখব, দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। এখানে বেশ কিছু ব্যতিক্রম নিয়ম আছে, আর ব্যতিক্রম নিয়মগুলোর মধ্যে প্রথমেই শুরু হবে, কতগুলো শব্দ আছে বডি এবং ওয়ানযুক্ত শব্দ। বডি এবং ওয়ানযুক্ত শব্দ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে বডিযুক্ত শব্দ এবং ওয়ানযুক্ত শব্দের পরিবর্তে শেষে নিয়ে আমরা সাবজেক্ট হিসেবে দে বসাবো। কীভাবে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তারপরে বুঝতে পারবো। যেমন এভরিবডি, লাইকস হিম। আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখব যে এই সেন্টেন্সে নতুন শব্দ হচ্ছে এভরিবডি, কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে ভার্বটা খুঁজে বের করে দেখি। লাইকস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের শেষে এস আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হওয়ার কথা ছিল ডাজ দিয়ে। কি দিয়ে? ডাজ দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আচ্ছা আমরা ডাজ লিখি, একটু পরেই ডাজটা সঠিক আকারে লিখে নেব। ডাজের পাশে আমরা আগেই বলছি বডিযুক্ত এবং ওয়ানযুক্ত শব্দ দ্বারা যদি সাবজেক্ট হয় তাহলে শেষে লিখতে হয় দে। যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ পয়েন্টের স্টেটমেন্ট, নেগেটিভ হবে, তাহলে হবে ডাজন্ট দে। কিন্তু দে হচ্ছে এমন একটা সাবজেক্ট যার পাশে ডাজ বসে না। কি বসে? ডাজটা পরিবর্তন হয়ে তখন হয়ে যায় ডু। তাহলে এটা হবে ডাজন্ট দে হবে না, কি হবে উত্তরটা তখন? ডোন্ট দে। কি হবে? ডোন্ট দে। ভার্ব অনুযায়ী হওয়ার কথা ছিল ডাজন্ট, কিন্তু সাবজেক্ট যা চাইবে সেটা সে অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেমন আরেকটা বিষয় দেখি আমরা,
ওয়ান যুক্ত একটা শব্দ দিয়া, যেমন দেখি এনি ওয়ান ইজ অ্যালাউড, এনি ওয়ান ইজ অ্যালাউড। এখানে এনি ওয়ান ইজ অ্যালাউড, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ এবং ওয়ান যুক্ত শব্দ আছে। আমরা আগে বলছিলাম বডি এবং ওয়ান যুক্ত শব্দ থাকলে সাবজেক্ট ওই পাশে বলবে গিয়ে দে, কিন্তু ইজের পাশে হওয়ার কথা ছিল ইজ। যেহেতু এখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট সাথে একটা নট যোগ করতে হবে সংক্ষিপ্ত আকারে, তাহলে হবে ইজন। এনি ওয়ানের জন্য দে। একটু আগে আমরা লক্ষ্য করেছি আমরা সাবজেক্টটা দে বসানোর কারণে ডাজন বদলাইয়া ডোন্ট লিখছি, এখানে ইজন বদলাই ফেলতে হবে। একটু আগে আমরা লিখেছিলাম এটাকে ইজন্ট, আসলে এটা কি হবে তখন ইজনটা বদলাই লিখতে হবে আরন্ট, কারণ এম ইজ আর এগুলো একটা অক্সিলারি ভার্বের ভিন্ন ভিন্ন রূপ। সাবজেক্ট ভিন্ন হওয়ার কারণে অক্সিলারি ভার্বটা ভিন্ন হয়ে যায়। যেমন হির সাথে শির সাথে ইজ হয়, কিন্তু দের সাথে আর হয়। এই কারণে ইজ থাকার পরে উত্তরলাই আর হয়েছে দে থাকার কারণে, কারণ দের সাথে ইজটা পরিবর্তন হয়ে আর হয়ে যাবে। ঠিক এভরিবডির সাথে লাইকস ভার্বের জন্য ডাজন্ট হওয়ার কথা ছিল, কিন্তু দের পাশে ডাজন্ট হয় না, হয়ে গেছে ডু। ঠিক এরকমভাবে আমরা একটা দেখব somebody was absent। একটু ভালো করে লক্ষ্য করে দেখব সেন্টেন্সটা হচ্ছে somebody was absent। যেহেতু বডিযুক্ত শব্দ তার জন্য শেষে আমরা দে বসাবো, কিন্তু অক্সিলারি ভার্ব আছে এখানে ওয়াজ। এখন ওয়াজ সহ এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে প্রশ্নটা হবে একটা নেগেটিভ কোশ্চেন, মানে নাবোধক একটা প্রশ্ন তৈরি করতে হলে আমরা ওয়াজটা বসে নিলাম, সাথে একটা নট বসাইলাম, আর সামবডির জন্য দে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখব দের পাশে কখনো ওয়াজ বসানো যায় না। ওই সময় যেমন আমরা ইজ পরিবর্তন করে আর লিখেছিলাম, ইজের পরিবর্তে দের পাশে আর হয়েছিল, ডাজের পরিবর্তে ডু হয়েছিল, এখন এটি ওয়াজের পরিবর্তে হয়ে যাবে ওয়ার। তখন উত্তরটা হয়ে যাবে আসলে কি ওয়ারন্ট দে। উত্তরটা হবে ওয়ারন্ট দে। টেক কোশ্চেনের মধ্যে যে কথাগুলো আমাদের মনে রাখতে হবে, যেহেতু এটার নাম হচ্ছে টেক কোশ্চেন মানে প্রশ্ন জুড়ে দেওয়া, আমরা লক্ষ্য করে দেখব যে 24টা অক্সিলারি ভার্ব দেখেছিলাম, শিখেছিলাম, চিনেছিলাম। এই সেন্টেন্সগুলোর ভিতরে 24টা অক্সিলারি ভার্বের কোনো একটা আছে কি না নেই। যদি এগুলো থাকে তাহলে আমরা দেখব এটা কি অ্যাফার্মেটিভই আছে না নেগেটিভই আছে। যদি স্টেটমেন্টটা হয় অ্যাফার্মেটিভ মানে হাবোধক স্টেটমেন্ট, তাহলে উত্তর বেলায় হবে নাবোধক প্রশ্ন, কি হবে নেগেটিভ কোশ্চেন, মানে টেক কোশ্চেনটা হবে নেগেটিভলি। আর যদি স্টেটমেন্টটা হয় নেগেটিভ তাহলে কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভলি। যেমন হাবোধক স্টেটমেন্টের নাবোধক প্রশ্ন আর নাবোধক স্টেটমেন্টের হাবোধক প্রশ্ন। এরপরে দেখবো তারা চিনছিলাম বডিযুক্ত এবং ওয়ানযুক্ত শব্দ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তার জন্য শেষে আমরা দে বসাবো, প্রয়োজন অনুযায়ী অক্সিলারি ভার্ব পরিবর্তন করব। যেমন
ওইখানে লাইকসের জন্য ডাস হওয়ার কথা ছিল, কিন্তু দে বসানোর কারণে ডাসকে পরিবর্তন করে আমরা ডু লিখেছি, সাথে একটা নোট যোগ করে নেগেটিভ কোশ্চেন বানিয়েছি। তখন এভরিবডি লাইকস হিম ডাজন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ডোন্ট হয়ে গেছে দে থাকার কারণে, তাহলে উত্তরটা হয়ে গেছে ডোন্ট দে। ঠিক একই রকমভাবে এনি ওয়ান ইজ অ্যালাউড, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ। ইজের জন্য ইজের সাথে নট দিয়ে দে বসানোর কথা ছিল, কিন্তু দে বসার কারণে ইজটা পরিবর্তন হয়ে গেছে, তখন হয়ে গেছে আর। কারণ এম, ইজ আর এই তিনটা অক্সিলারি ভার্বে একই অর্থ বহন করে, শুধুমাত্র সাবজেক্ট ভিন্ন হলে সাবজেক্ট যেটা ডিমান্ড করে, সাবজেক্ট যেটা চাই সেটাই দিতে হবে, এই তিনটা থেকে একটা বাছাই করে। ঠিক এমনটাই ঘটেছে শেষ এক্সাম্পলটার ক্ষেত্রেও। সামবডি ওয়াজ অ্যাবসেন্ট, এখানে সামবডির জন্য আমরা দে বসিয়েছি, এই কারণে ওয়াজের সাথে নট বসাই নাই, ওয়ারের সাথে নট বসিয়েছি। কারণ ওয়াজ বসে আয়ের সাথে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর বাকি সবার সাথেই ওয়ার বসে। এই কারণে দেড় পাশে আমরা ওয়াজ বসাইতে পারি নাই, বসাইছি ওয়ার। এই পার্থক্যগুলো আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যদি আমরা এখানে ওয়াজ আসে বলেই দেড় পাশে ওয়াজ বসিয়ে দিই, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, সঠিকটা হবে না। আমরা এবার দেখব যে কথাটা বলছিলাম, হাবোধক বাক্যের নাবোধক প্রশ্ন এবং নাবোধক বাক্যের হাবোধক প্রশ্ন। হাবোধক এবং নাবোধক চিহ্নিত করতে আমরা খুঁজে বের করেছি নু অথবা নট, কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এমন কতগুলো শব্দের ব্যবহার আছে যেগুলো নেগেটিভ অর্থ বহন করে, কিন্তু দেখতে নু অথবা নট এর কিছুই না। এর কয়েকটা এক্সাম্পল আমরা দেখি আগে। যেমন শব্দগুলো সাধারণত যে শব্দগুলো নেগেটিভ শব্দগুলো বেশি ব্যবহার হয়, এর কয়েকটার নাম আমরা লিখি আগে, তারপর এগুলো দিয়ে কাজ করি। যেমন সেলডম, হার্ডলি, লিটল, few, scarcely, আমরা আপাতত এই কয়েকটা দিয়ে কাজ শুরু করি, তারপরে আমরা দেখে পাবো সেলডম, হার্ডলি, লিটল, ফিউ, স্কার্সলি এই শব্দগুলোর কোনোটার ভিতরে নু অথবা নট নেই, কিন্তু এগুলো নেগেটিভ ওয়ার্ড হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়। যেমন যেমন এখানে একটা হার্ডলি আছে, হি হার্ডলি কামস হেয়ার। আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখব, হি হার্ডলি কামস হেয়ার একটা নেগেটিভ স্টেটমেন্ট। কীরকমভাবে দেখি, হার্ডলি এমন একটা শব্দ যার অর্থ নেগেটিভলি ইউজ হয়। যেমন হি হার্ডলি কামস হেয়ার, তিনি কদাচ এখানে আসেন। এটা যেহেতু একটা এমন সেন্টেন্স যে সেন্টেন্সে নু অথবা নট নেই, কিন্তু এমন শব্দ আছে যে এটা নু অথবা নটের মতন কাজ করে। যেমন হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে উপরে লেখা নেগেটিভ ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ড যদি সেন্টেন্সের ভিতরে থাকে, তাহলে আমরা এটাকে বিবেচনা করব একটা নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে। যেহেতু এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে এটা হবে উত্তর হবে একটা অ্যাফার্মেটিভ কোশ্চেন। মানে
হাবোধক স্টেটমেন্টের নাবোধক প্রশ্ন, নাবোধক স্টেটমেন্টের হাবোধক প্রশ্ন। যেহেতু স্টেটমেন্ট একটা নাবোধক স্টেটমেন্ট, প্রশ্নটা হবে একটা হাবোধক প্রশ্ন। তাহলে আমরা খুঁজে বের করব ভার্বটা কোথায় আছে, কামস। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের শেষে আছে, তাহলে এটা হবে ডাজ দিয়ে, আর ডাজ লিখলাম। যদি সেন্টেন্সটা হাবোধক হইতো একটা নট যোগ করতাম, যেহেতু হার্ডলি থাকার কারণে সেন্টেন্সটা হয়ে গেছে একটা নেগেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা উত্তরটা লিখবো একটা হাবোধক প্রশ্ন। তাহলে সাবজেক্টটা এখানে আছে কি, হি, উত্তরটা হবে তখন ডাজ হি। আচ্ছা, আবার দেখি এ বার্কিং ডগ seldom barks. এই সেন্টেন্সের ভিতরে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা খুঁজে দেখবো এটা কোন টেন্সে আছে। আমরা আগে বলেছিলাম যদি সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে হয় এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ভার্বটা খুঁজে বের করি। এ বার্কিং ডগ, এটা হচ্ছে সাবজেক্ট, সেলডম হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, আর ভার্বটা হচ্ছে বাইটস, ভার্বের শেষে এস আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু এটা আগের থেকে নেগেটিভ আছে, সেলডম শব্দটা একটা নেগেটিভ শব্দ, যা থাকলে আমরা পরে নু অথবা নট ব্যবহার করি না, যেমন সেলডম, হার্ডলি, লিটল, ফিউ, স্কার্সলি, এই শব্দগুলো নেগেটিভ শব্দ, মানে নেগেটিভ ওয়ার্ড, এগুলো আগে থাকলে আমরা হাবোধক উত্তর লিখি, মানে নাবোধক স্টেটমেন্টের হাবোধক প্রশ্ন হয়। তাহলে যেহেতু ভার্বের শেষে এস আছে, তাহলে আমরা করবো ডাজ দিয়ে। কি দিয়ে? ডাজ। এবার সাবজেক্টটা কি দেবো দেখো, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আগে আছে, মানে নাবোধক স্টেটমেন্ট, তাহলে উত্তরটা হবে হাবোধক। হাবোধক লেখার জন্য আমরা প্রথমে অক্সিলারি ভার্ব ডাজ ব্যবহার করছি। এখানে দেখবো সাবজেক্টটা গিয়েছে এ বার্কিং ডগ, মানে একটা ঘেউ ঘেউ করা কুকুর। একটা কুকুরকে যখন বোঝা হয় একটা ইতর প্রাণী, তার জন্য আমরা ব্যবহার করি প্রনাউন হিসেবে ইট। তাহলে উত্তরটা হবে ডাজ ইট। আমরা একটু ভালো করে লক্ষ্য করব, এক নম্বর সেন্টেন্সে ছিল হার্ডলি, দুই নম্বর সেন্টেন্সে আছে সেলডম। এই দুইটা নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে এই স্টেটমেন্টগুলো হয়ে গেছে নাবোধক স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট। তাই উত্তর দিতে হয়েছে আমরা হাবোধক প্রশ্নে। এই কারণে হি হার্ডলি কামসের হয়ে গেছে ডাজ হি, আর এ বার্কিং ডগ সেলডম বার্ডস হয়ে গেছে ডাজ ইট। আমরা এরপর আরেকটা এক্সাম্পল দেখব লিটল দিয়ে। দি গ্লাস হ্যাজ লিটল ওয়াটার। আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে। দি গ্লাস হ্যাজ লিটল ওয়াটার, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ। তাহলে শেষে হওয়ার কথা ছিল হ্যাজন্ট। কি হওয়ার কথা ছিল? হ্যাজন্ট। কিন্তু লিটল এমন একটা শব্দ যেটা নট বা নু না হলেও নেগেটিভ অর্থ বহন করে, সো ইটস এ নেগেটিভ স্টেটমেন্ট। এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। তারপরে প্রশ্নটা বানাইতে হবে একটা হাবোধক প্রশ্ন।
যেহেতু হ্যাজ আছে এখানে আমরা অক্সিলারি ভার্ব বসাইলাম হ্যাজ। আমরা বলছিলাম কি, যদি বাক্যটা হয় হাবোধক প্রশ্ন হবে নাবোধক। যেহেতু লিটল শব্দটা একটা নেগেটিভ শব্দ, এই নেগেটিভ শব্দ থাকলে পরবর্তীতে নু অথবা নট আর দেওয়া যাবে না, মানে নাবোধক হয়ে যাবে সেন্টেন্সটা, পরেরটা প্রশ্নটা হবে হাবোধক প্রশ্ন। এই কারণে আমরা হ্যাজের সাথে নট যোগ করবো না, সরাসরি দি গ্লাসের জন্য। যেহেতু দি গ্লাস একটা বস্তুবাচক প্রোনাউন, এটা পরিবর্তে আমরা ইট বসাবো। কি বসাবো? ইট। তাহলে উত্তরটা হবে হ্যাজ ইট। যারা আমরা টেক কোশ্চেন নতুন শিখছি এবং আগে যারা শিখছি বা টেক কোশ্চেন উপর কাজ করছি, আমরা সবাই খুব মনোযোগে যে কথাগুলো শুনবো তা হচ্ছে, টেক কোশ্চেন করার জন্য আমাদেরকে আগে সেন্টেন্সটা নির্ধারণ করতে হবে এটা কি হাবোধক বাক্য আছে নাকি নাবোধকে আছে। যদি হাবোধক থাকে বাক্যটা, এই স্টেটমেন্টটা হাবোধক হয়, তাহলে প্রশ্ন হবে নাবোধক, আর নাবোধক স্টেটমেন্টের হাবোধক প্রশ্ন। এরপরে যদি শব্দ থাকে এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এরকম কোনো সেন্টেন্স দেওয়া ওয়ার্ড দেওয়া যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে সেখানে সাবজেক্ট হবে দে। সেখানে এম ইজ আর প্রয়োজনে পরিবর্তন করতে হবে, এম ইজ পরিবর্তন করে আর বসাতে হবে, দের সাথে ওয়াজ পরিবর্তন করে ওয়ার বসাতে হবে, ডাস পরিবর্তন করে রু বসাতে হবে। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা এখানে এমন কতগুলো এক্সাম্পল দেখবো। এখানে প্রথম সাধারণ নিয়মগুলো থাকবে, বডিযুক্ত বা ওয়ানযুক্ত শব্দ দিয়েও থাকবে, যেখানে নেগেটিভ সেন্টেন্স ওয়ার্ড আছে নো অথবা নট ছাড়া সেগুলো থাকবে, আবার ব্যতিক্রমগুলো সেগুলো থাকতে পারে। আমরা শুরু করছি, দেখি। নোবডি is permitted। আমরা একটু লক্ষ্য করে দেখি, এটা একটা এমন একটা সেন্টেন্স যেখানে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু সাবজেক্টটা শুরু হয়েছে নোবডি দ্বারা, নু যুক্ত একটা শব্দ যার সাথে বডিও আছে, তাহলে নোবডির জন্য দিতে হবে দে। যেহেতু আবার নু আছে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে নোবডির জন্য সাবজেক্ট যদি আমরা দে বসাই, তাহলে দেটাই আগে বসাই, বাকি কাজ আমরা পরে করব। দে বসালাম, একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, কিন্তু অক্সিলারি ভার্বটা দেখো কি আছে এখানে, ইজ। ইজটা এখানে দের পাশে আর ইজ হয়ে বসতে পারবে না, যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স, এটা নু আগে আছে, তাহলে নু আর পরে হবে না, তাহলে ইজটা ওখানে গিয়ে হয়ে যাবে আর। যে কথাটা আগেই বলেছিলাম, এম ইজ আর তিনটা অক্সিলারি ভার্ব একই অর্থ বহন করে, কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে প্রয়োজনে এটা পরিবর্তন করতে হবে। যেমনটা এখন he will come soon। আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি, এখানে অক্সিলারি ভার্ব আছে উইল। যদি উইলের সাথে নট বসাই, সাধারণভাবে হওয়ার কথা ছিল উইল নট বা উইল অন, কিন্তু যেহেতু এটা ব্যতিক্রম, চারটার মধ্যে একটা, উইল এবং নট যোগ করলে হয়ে যাবে ওন্ট। কি হবে? উইল আর নটে যোগ করলে হবে ওন্ট। সাবজেক্টটা কি আছে আমরা লক্ষ্য করে দেখি, যেহেতু হি একটা প্রোনাউন, এর কোনো পরিবর্তন হবে না, যেমন আছে
এমনটাই যাবে, তখন হবে ওন হি। ভালো করে মনে রাখতে হবে, ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা হাবোধক স্টেটমেন্টের সামনে নাবোধক কোশ্চেন জুড়ে দেব, কিন্তু একটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো সবার শেষে। যদি প্রশ্নবোধক চিহ্ন না দেই, উত্তর সঠিক লিখি, তবে কিন্তু সঠিক উত্তরের নম্বর আমরা পাবো না। তাহলে খুব সাবধান। এরপর আমরা দেখি I have few friends. I have few friends. একটু লক্ষ্য করলে আমরা দেখব এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, কিন্তু ফিউ এমন একটা শব্দ যেটা নু অথবা নট না হলেও নেগেটিভ অর্থ বহন করে। তাহলে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, মানে নাবোধক স্টেটমেন্ট। প্রশ্নটা হবে হাবোধক স্টেটমেন্ট। তাহলে আমরা হ্যাভ ফিউ এর জন্য যেহেতু এটা নেগেটিভ হিসেবে পেয়েছি, অক্সিলারি ভার্বটা আগে লিখি হ্যাভ। যেহেতু স্টেটমেন্টটা নেগেটিভ স্টেটমেন্ট, প্রশ্নটা হবে হা প্রশ্ন, এই কারণে হবে হ্যাভ আই। ঠিক একই রকম ভাবে somebody has done it, এখানে একটা পরিবর্তন আছে, খুব ভালো করে লক্ষ্য করতে হবে। সেন্টেন্সটা শুরু হয়েছে বডিযুক্ত শব্দ দ্বারা, সামবডি, তার জন্য আমরা শেষে ব্যবহার করব দে। তাহলে আগে যদি আমরা দেটা বসিয়ে নেই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, তাহলে পরের শব্দটা এটা দেখে দেখে বসাতে পারবো। অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে প্রশ্ন হবে একটা নেগেটিভ কোশ্চেন, মানে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভলি। আর হ্যাজের সাথে কি বসে আমরা বানাবো দেখি ভালো করে। যেহেতু বডির জন্য আমরা দে বসাইলাম, হ্যাজ শব্দটা দের পাশে বসলে আর হ্যাজ হিসাবে বসতে পারবে না, তখন বসতে হবে হ্যাভ হিসেবে। হ্যাজ পরিবর্তন হয়ে যাবে হ্যাভ। আর যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হয়ে যাবে এখন নেগেটিভ, তাহলে হয়ে যাবে হ্যাভন্ট দে। আমাদের এখানে ছিল হ্যাজ, কিন্তু উত্তরবেলা লিখতে হয়েছে হ্যাভ। কারণ কি, দের পাশে কখনো হ্যাজ হয় না, হ্যাজটা পরিবর্তন হয়ে গেছে হ্যাভ। এই কারণে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের নেগেটিভ কোশ্চেন হয়েছে। আমরা ঠিক এভাবে আরেকটা দেখি, রুনা সিংস ওয়েল। একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখব এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে একটা স্ত্রীবাচক শব্দ দিয়ে, মানে ফিমেল ওয়ার্ড। এটা একটা নাউন কিন্তু ফিমেল। রুনা, এই নামটার জন্য আমরা শেষে সি ব্যবহার করব। আগে পুরুষবাচক নামের পরিবর্তে ব্যবহার করেছিলাম হি, আর এখন স্ত্রীবাচক নামের পরিবর্তে ব্যবহার করব সি। তবে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে কোনো অক্সিলারি ভার্ব এখানে নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ভার্বটা খুঁজে বের করব এবং টেন্স নির্ধারণ করব। তাহলে আমরা সাবজেক্টের পরে যে ভার্বটা খুঁজে পেলাম সেটা হচ্ছে সিংস। এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের
প্রেজেন্ট ফর্ম আবার সাথে আছে এস। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে করতে হবে ডাজ দিয়ে। তাহলে আমরা উত্তরবেলায় প্রথমেই যেহেতু এটা হাবোধক স্টেটমেন্ট, তাহলে আমরা প্রশ্নটা বানাবো নাবোধক প্রশ্ন। নাবোধক প্রশ্ন বানানোর আগেই আমরা লিখব ডাজ। আমরা আগে বলছি যদি কোনো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এই সেন্টেন্সটা ভালো করে পড়ে আমরা নির্ধারণ করব এটা কোন টেন্সে আছে, এই কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট। আর এটা নির্ধারণ করতে হবে ভার্বটাকে ভালো করে লক্ষ্য করে আমরা দেখি সিংস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে সিংসের জন্য আমরা ডাজ বসাইলাম। যেহেতু স্টেটমেন্ট একটা হাবোধক স্টেটমেন্ট, নো অথবা নট নাই, নেগেটিভ ওয়ার্ডও নাই, তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। আর কোশ্চেনটা হবে নেগেটিভ কোশ্চেন, কোশ্চেনটা হবে নেগেটিভ কোশ্চেন। এই কারণে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ বসালাম, এটা 24টার একটা, আর সাথে একটা নট বসাবো সংক্ষিপ্ত আকারে, তখন হয়ে যাবে ডাজন্ট। একটু ভালো করে লক্ষ্য করব। আর সাবজেক্টের নামটা ছিল একটা স্ত্রীবাচক নাম রুনা, এই কারণে রুনা নামের পরিবর্তে আমরা সি বসাবো। আর শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দেব, আর শেষে নিচে একটা টান দেব, যাতে বোঝা যাবে আমরা এই উত্তরটা লিখেছি, মানে এই প্রশ্নটা লিখেছি নেগেটিভলি। আমরা যদি লক্ষ্য করি দেখি তাহলে দেখব ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। আর ট্যাগ কোশ্চেন নির্ধারণের সময় যে বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে 24টা অক্সিলারি ভার্ব, এর কোনো একটাকে কোনো সেন্টেন্সের ভিতরে থাকলে দেখে চিনে ফেলতে হবে। আর যদি আমরা চিনে ফেলি তাহলে উত্তর লেখাটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। আর যেই কাজটা করতে হয় হাবোধক স্টেটমেন্টের নাবোধক কোশ্চেন, আর নাবোধক স্টেটমেন্টের হাবোধক কোশ্চেন। তাহলে আমরা পরবর্তীতে ট্যাগ কোশ্চেনের উপর আর কথা থাকলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বলবো। ভালো থাকি সবাই, থ্যাংক ইউ অল।